নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট তাই লাইফ সুপারহিট। ভয়াবহ জাহাজডুবি চীনের ইয়াংশিকিয়াং নদীতে। সাইক্লোনের দাপটে হুবেই প্রদেশের ওই নদীতে 450-র বেশি যাত্রী নিয়ে ডুবে গেল প্রমোত্তরী। জোরু হাওয়া এবং বড় ঢেউয়ের জেরে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্য। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইক্লোনের দাপটে চীনের হুবেই প্রদেশে ইয়াংসি নদীতে 450-র বেশি যাত্রী নিয়ে ডুবে গেল প্রমোত্তরী। সোমবার মধ্যরাতে দক্ষিণ পশ্চিম চীনের ইয়াংশিকিয়াং নদীতে জাহাজডুবি হয়ে প্রাণ হারালেন শতাধিক মানুষ। যাত্রীদের বেশিরভাগই বয়স্ক। ঝড়ো হাওয়া আর এলোমেলো বড় ঢেউয়ের জেরে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্য। এখনও ওই জাহাজে আটকে রয়েছেন বেশ কিছু যাত্রী। 458 জনকে নিয়ে জাহাজটি নানজিং থেকে চংকিং এর দিকে যাচ্ছিল। সাংঘাই ভ্রমণের উদ্দেশ্যে তারা জাহাজে চেপে নদী পার হচ্ছিলেন। মঙ্গলবার সকাল পর্যন্ত মাত্র 10 জনকে উদ্ধার করা গেছে। উদ্ধার হয়েছেন জাহাজটির ক্যাপ্টেন ও চিফ ইঞ্জিনিয়ার। জাহাজটিতে 406 জন যাত্রী, 5 জন ট্রাভেল এজেন্সি ট্যুর গাইড ও 47 জন ক্রিউ মেম্বার ছিলেন। হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ আধিকারিক ও 40টি নৌকা উদ্ধার কার্যে ব্যস্ত। জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন, মাঝ নদীতে একটি সাইক্লোনে আক্রান্ত হওয়ার 1-2 মিনিটের মাথায় জাহাজটি ডুবে যায়। ইয়াংশিকিয়াং শুধু চীন নয়, সমগ্র এশিয়ার দীর্ঘতম নদী। বড় বড় জাহাজ ও ট্রলারের নিত্য যাতায়াত চলে এই নদী দিয়ে। চীনে গত কয়েক দশকে এটাই সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা বলে মনে করা হচ্ছে। এদিকে এই দুর্ঘটনায় মর্মবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিখোঁজ যাত্রীরা সুস্থ থাকবেন ও নিরাপদেই ফিরে আসবেন বলেও প্রার্থনা করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসায় ফের এক দফা সুদের হার কমালো রিজার্ভ ব্যাংক। এটা মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসায় ফের এক দফা সুদের হার কমালো রিজার্ভ ব্যাংক। রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমে হয়েছে 7.25%। একই সঙ্গে রিজার্ভ রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে 6.25%। এবারে পাইকারি মুদ্রাস্ফীতি 4 মাসের সর্বোচ্চ কম 4.87%। তার সঙ্গে শিল্পের অগ্রগতি খুবই মন্থর লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকের উচিত সুদের হার কমানো। সেদিকেই এক ধাপ এগুলেন রঘুরাম রাজন। রেপো রেট ও রিজার্ভ রেট একই সঙ্গে 25 বেসিস পয়েন্ট কমিয়ে বণিক মহলকে খুশি করার চেষ্টা করলেন তিনি। Headline inflation has evolved along the projected path. The impact of unseasonal rains has been moderate so far. Administered price increases remain muted, and the timing of normalization of U.S. monetary policy seems to have been pushed back. Banks should pass through the sequence of rate cuts into lending rates. So, I think the policy today I would characterize as neither conservative nor aggressive. It's in some sense a Goldilocks policy, just right given the current situation. এর জেরে কমতে পারে গৃহ ঋণের সুদের হার। ক্যাশ রিজার্ভ রেশিও 4% অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সুদের হার কমলেও রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত পুরোপুরি খুশি করতে পারেনি বণিক মহলকে। ত্রৈমাসিক নীতি ঘোষণার পরই শেয়ার মার্কেট পড়তে থাকে। বাজার শুরুতে ঊর্ধ্বমুখী হলেও সুদের হার কমানোর খবর আসতেই সেন্সেক্স ও নিফটি অস্বাভাবিক পড়তে থাকে। এই মুহূর্তে সেন্সেক্স 400 পয়েন্ট ও নিফটি 126 পয়েন্টের নিচে ট্রেড হচ্ছে। অন্যদিকে চাঙ্গা শেয়ার বাজার। কিছুটা কমেছে সোনার উপর দাম। ডলারের তুলনায় দাম বেড়েছে টাকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10 জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরগামী ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর পদে বহাল থাকছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার রবি শাস্ত্রী। জল্পনার অবসান। 10 জুন শুরু হতে চলা বাংলাদেশ সফরগামী ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর পদে বহাল থাকছেন শাস্ত্রী। বিরাট কোহলিদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন এই প্রাক্তন অলরাউন্ডার। ভারতের হয়ে 80টি টেস্ট, 150টি ওয়ানডে ম্যাচ খেলা অভিজ্ঞ প্রাক্তন টেস্ট ক্রিকেটারের উপরই ভরসা রাখলেন বোর্ড কর্তারা। তাকে স্টপ গ্যাপ হিসেবে নিয়োগের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া বাংলাদেশগামী ভারতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তী কোচ পদে রবি শাস্ত্রীর নাম জানিয়েছেন। বাংলাদেশ সফরের পর ভবিষ্যতের স্থায়ী কোচ বাছাইয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্ণ সময়ের কোচ নিয়োগ নিয়ে আলোচনা করা হবে বিসিসিআইয়ের নবগঠিত উপদেষ্টা কমিটির সঙ্গে। ওই কমিটির সদস্য করা হয়েছে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণকে। কোচ নিয়োগের ব্যাপারে তাদের মত নেওয়া হবে। BCCI has appointed Ravi Shastri as the interim coach for the Bangladesh tour. B. Arun will be the bowling coach, Sanjay Bangar will be the batting coach, R. Sridhar will be the fielding coach, and Mr. Biswarup Dev will be the administrative manager. Mr. Rishikesh Upadhyay will be the logistic manager with the team. Bangladesh दौरे के लिए
ये निर्णय लिए गए हैं। भविष्य के निर्णय इसके बाद लिए जाएंगे। প্রসঙ্গত রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে এবং ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা চলাকালে টিম ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। বাংলাদেশ সফরে শাস্ত্রীর পাশাপাশি সাপোর্ট স্টাফ হিসেবে সঞ্জয় বাঙ্গার, ভরত অরুণই যথাক্রমে ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে থাকছেন। ফিল্ডিং কোচ পদে রেখে দেওয়া হয়েছে আর শ্রীধরকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। মঙ্গলবার শবে বরাত। এই দিন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের লোকজন সারা রাত দোয়া, নফল নামাজ সহ সারা রাত ইবাদতে থাকবেন নিজ নিজ মসজিদে। মঙ্গলবার শবে বরাত। এদিন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের লোকজন সারা রাত দোয়া, নফল নামাজ সহ সারা রাত ইবাদতে থাকবেন নিজ নিজ মসজিদে। পাশাপাশি দোয়া হবে দেশ, জাতি ও মাতৃভূমির প্রতিও। রাতে এশার নামাজ বাদ প্রতিটি মসজিদে মসজিদে শুরু হবে এই শবে বরাতের নামাজ। অনেক মসজিদে এ নামাজ শেষে বিশেষ তবারুকের ব্যবস্থাও করা হয়েছে। দিনটির গুরুত্ব বলতে গিয়ে মাওলানা ও বিশিষ্ট ঐতিহাসিকবিদ আব্দুল্লাহ আল নোমান বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ধর্মের আজকের এই রাতটিকে শবে বরাত রাত বলা হয় এবং এই রাতটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন জান্নাতুল বাকিতে বা মসজিদে নববীতে বসে আছেন এবং উনি দোয়া করছেন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, নবীজিকে আপনি আজকে কোরআন তেলাওয়াত করছেন বা কান্নাকাটি করছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্রশ্ন করেছেন জবাবে নবীজি বললেন যে আজকের এই রাতটি হচ্ছে নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখ এবং এই রাত্রির যথেষ্ট ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই রাতটি মুসলমানদের জন্য একটু বড় নিয়ামত। আরও নফল ইবাদত করার কথা নবীজি বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, মুর্তাজানদের জন্য দোয়ার কথা বলেছেন। এই জন্য এই রাতটিকে দুনিয়া এবং আখিরাতের জন্য আমরা স্মরণ করে থাকি। দুনিয়ার মঙ্গল কামনা করি এবং আখিরাতের জন্য আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করি। আমরা আমাদের জীবনে আমরা আমাদের আখিরাতের মঙ্গল কামনা করি। মাওলানা ইয়াসিন মিয়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বিশ্বে মুসলিম উম্মার সমস্ত দেশগুলিতে আজকে আমাদের শবে বরাত পালন করা হচ্ছে। এই শবে বরাত অনেক তাৎপর্য রয়েছে। তার মধ্যে শবে বরাত যে শব্দটি, শবের শব্দ অর্থ হইল আপনার রাত্র, এটা পার্সি শব্দ থেকে উদ্ধৃত করা হয়েছে। তো শবে রাত্রি আর বরাত অর্থ হইল বরকতময়, অর্থাৎ এই রাত্রটি বরকতময় রাত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে আজকে সারা বিশ্ব মুসলিমরা আজকে এই রাত্রিকে নিজেরা ইবাদত করবে এবং নিজেদের সাথে গ্রামবাসীকে এবং সকলকে নিয়ে আনন্দ উল্লাসে এই রাত্রটি কাটবে এবং নিজের জন্য, দেশের জন্য এবং আমাদের সমস্ত ভারতবাসীর জন্য বিশ্বের শান্তিময় কামনা করার জন্য সকলে আজকে এই রাত্রিকে ইবাদত করবে এবং তার মধ্য দিয়ে, উপাসনার মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনা করে সকলে এই রাত্রিকে উদযাপন করবে। দিনটিকে সঠিকভাবে উদযাপনের উদ্দেশ্যে ব্যস্ততা লক্ষ্য করা যায় সকাল থেকেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন সিপিএম দলের একজন একনিষ্ঠ কর্মী, কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রবীণ নাগরিক রমজান আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। মঙ্গলবার তাকে শেষ শ্রদ্ধা জানান সিপিএম সিপাহীজলা জেলা সদস্য শামসুল হক, সিপিএম মহকুমা সদস্য শোভা মিয়া সহ অসংখ্য এলাকাবাসী। প্রয়াত হলেন কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের একজন প্রবীণ নাগরিক তথা সিপিএম দলের দীর্ঘদিনের কর্মী রমজান আলী। সোমবার বিকেল 5:40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। প্রয়াত রমজান আলী ছিলেন কুলবাড়ি এলাকার সকলের প্রিয় একজন অভিভাবক। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ছিলেন সিপিএম দলের একজন একনিষ্ঠ কর্মী। 1985 সালে তিনি প্রথমে পার্টির সভ্যপদ লাভ করেন। তার পূর্বেও তিনি দলের বিভিন্ন গণসংগঠনের কাজে যুক্ত ছিলেন। তার আদিবাস ছিল অমরপুরে। 1980 সালের দাঙ্গার ফলে প্রাণ রক্ষার্থে তিনি কুলবাড়ি গ্রামে এসে থাকতে শুরু করেন।
কুলুবাড়ি এলাকায় পার্টির কাজে এবং সাধারণ মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান ছিল প্রশংসনীয়। এছাড়াও তিনি প্রয়াত প্রাক্তন মন্ত্রী আরবের রহমানের ছায়া সঙ্গী ছিলেন। গত 1 বছর যাবৎ অসুস্থ থাকা সত্ত্বেও তিনি একটি রিকশা করে প্রতিনিয়ত কুলুবাড়ির পার্টি অফিসে আসতেন। মঙ্গলবার সকালে তার বাড়িতে ছুটে যান সিপিএম সিপাহীজলা জেলা সদস্য শামসুল হক, সিপিএম মহকুমা সদস্য শোভা মিয়া, আবু তাহের, কুলবাড়ি অঞ্চল সম্পাদক প্রিয়তম রুদ্রপাল, কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন মিয়া সহ অসংখ্য এলাকাবাসী। পার্টির রক্ত পতাকা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান জেলা কমিটির সদস্য শামসুল হক। তারপর একে একে অন্যান্য নেতৃত্বরা মালা দিয়ে প্রয়াত রমজান আলীকে শেষ শ্রদ্ধা জানান। ব্রাঞ্চের একজন সদস্য কমরেড রমজান আলী গতকালকে 5:40 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি 80 দশকে পার্টির সদস্য লাভ করেন। তার পূর্বেও উনি বিভিন্ন গণসংগঠনে কাজ করেছেন। বিশেষ করে অমরপুরেও উনি ছিলেন একটা সময়ে। 80 জুনের দাঙ্গার পর ওনার উপর বিভিন্নভাবে সন্ত্রাসবাদীরা ওনার উপর আক্রমণ সংঘটিত করে। শেষ পর্যন্ত প্রাণ রক্ষার স্বার্থেই কুলবাড়ি আসে উনি আশ্রয় নেন। এখানে ওনার আত্মীয় স্বজন সেখানে আছে। যে উনি এখানে আসার পরে পার্টির সদস্য লাভ করার পর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি নিষ্ঠার সঙ্গে পার্টির কাজকর্ম করেছিলেন। বিশেষ করে একটা উল্লেখ করার মতো, গত 1 বছর যাবৎ তিনি রোগে আক্রান্ত হয়ে উনি চলাফেরা করতে পারতেন না, কিন্তু প্রতিদিনেরই একটা রুটিন ছিল ওনার। একটা রিকশায় করে কুলবাড়ি বাজারে তথা পার্টি অফিসের উদ্দেশ্যে উনি যেতেন। উনি মানুষকে এত ভালোবাসতেন, এটা ওনার কাছে শিক্ষণীয়, যার থেকে আমরা অনেক শিক্ষা সেখানে লাভ করেছি। পার্টির নীতি আদর্শে যে এত নিষ্ঠার সঙ্গে উনি পালন করে গেছেন, সেটাও আমাদের কাছে একটা শিক্ষণীয়। কাজে আজকে এই শোক সমস্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। এবং আজকে আমাদের পার্টির লোকাল কমিটির সদস্য বৃন্দ এবং লোকাল কমিটির সম্পাদক সহ স্থানীয় যারা পার্টির বিভাগীয় নেতৃত্ব যারা আছেন ওনারা সহ এবং বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে ওনার প্রতিকৃতিতে সেখানে পার্টির রক্তিম পতাকা এবং পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা আমরা জানিয়েছি। অবশেষে অসংখ্য গ্রামবাসীদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার কলকাতা থেকে বাংলাদেশ হয়ে পশ্চিম ভূতল পরিবহন দপ্তরের ট্রায়াল রানের বাস আগরতলা এসে পৌঁছালো। এদিন আখাউড়া সীমান্ত দিয়ে বাসটি ত্রিপুরা এসে পৌঁছায়। এদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আধিকারিকদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা ও পৌর নিগমের সিইও ডক্টর মিলিন্দ রামটেক সহ অন্যান্যরা। অবশেষে মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে পশ্চিম ভূতল পরিবহন দপ্তরের ট্রায়াল রানের বাস আগরতলা এসে পৌঁছেছে। এদিন নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা পর আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় এসে পৌঁছায়। আখাউড়া সীমান্তে বাসে করে আসা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আধিকারিকদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, আগরতলা পুর নিগমের সিইও ডক্টর মিলিন্দ রামটেক সহ অন্যান্য আধিকারিকরা। প্রফুল্লজিৎ সিনহা এক কর্মসূচির নেতৃত্বে থাকা পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। আখাউড়া সীমান্তে আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই কলকাতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে আগরতলা বাস সার্ভিস নিয়মিতভাবে চালু হবে। সাংবাদিকরা তাকে বাসের ভাড়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই বিষয়ে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে ভাড়া স্থির হবে। তবে তিনি আশা ব্যক্ত করেন ভাড়া 2000 টাকার মধ্যে থাকবে।
আপনারা জানেন যে কলকাতা, ঢাকা, আগরতলা বাস সার্ভিস চালু হবে, তার পরীক্ষামূলক যাত্রায় আমরা এসেছি। আজকে আমরা ভোরবেলা ঢাকা থেকে রওনা হলাম। বাংলাদেশ সরকারেরও 4 জন বিশিষ্ট যুগ্ম সচিব আমাদের সঙ্গে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের আইজি পুলিশ সহ পশ্চিমবঙ্গ থেকেও অনেকে আছেন। পশ্চিমবঙ্গের ডেলিগেশনের টিম লিডার হচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট আমি আলোচনা বন্দ্যোপাধ্যায়। আমরা এই পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে অচিরেই 2 প্রধানমন্ত্রী, ভারতবর্ষ এবং বাংলাদেশের 2 প্রধানমন্ত্রী এবং আমাদের বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীগুলির সম্মতিক্রমে প্রোটোকল এবং এগ্রিমেন্ট যে সই হবে, তার ফলে আশা করছি কলকাতা, ঢাকা, আগরতলা অবিচ্ছিন্ন বাস পরিষেবা শুরু হতে চলেছে, যাতে সকল পক্ষেরই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের আগরতলা থেকে সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চল অতিক্রম করে কলকাতা যেতে হতো এবং ভাইসে ভার্সা সেই এ প্রসঙ্গে উল্লেখ্য যে পশ্চিমবঙ্গের বাসের সঙ্গে বাংলাদেশের সরকারি সংস্থা বিআরটিসির একটি বাসও ঢাকা থেকে আগরতলায় আসবে কলকাতা বাসের সঙ্গে। পরে বাস দুটি রাজধানী আগরতলা কৃষ্ণনগরস্থিত টিআরটিসি বাস ডিপোতে এসে পৌঁছলেই সেখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আধিকারিকদের ত্রিপুরা সরকারের তরফে সংবর্ধিত করা হয়। এরপর ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আধিকারিকরা রাজ্য অতিথিশালায় এক বৈঠকে বসেন। বুধবার বাস দুটি রাজ্য ছেড়ে যাবে, সেই সঙ্গে ট্রায়াল রানের জন্য ত্রিপুরা থেকে টিআরটিসির একটি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। কলকাতার বাসটি 10:30 নাগাদ ত্রিপুরার আসার কথা ছিল, কিন্তু বাসটি এসে পৌঁছায় দুপুর 2টা নাগাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাপানিজ এনকেফেলাইটিস টিকাকরণের পর গুরুতর অসুস্থ হয়ে 3 দিন পর হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে পরলোক গমন করল 4th শ্রেণীর পড়ুয়া এক ছাত্রী। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে 3 অভিযুক্তের গ্রেপ্তারের দাবি সোচ্চার গোটা এলাকাবাসী। ঘটনা বিশালগড় কমলাসাগর এলাকায়। জাপানিজ এনকেফেলাইটিস টিকা নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে 3 দিন জিবির আইসিইউতে ভর্তি থাকার পর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য বিরাজ করছে গোটা কমলাসাগর এলাকা জুড়ে। মৃতা ছাত্রীটির নাম কৃতিকা দাস, বয়স 10। সে কমলাসাগর দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্রী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোচ্চার হয়ে ওঠে এলাকার জনগণ। এলাকাবাসীরা তার মৃত্যুর জন্য 2 জন এমপিডব্লিউ পূর্ণিমা পাল ও প্রমোদ ভৌমিক এবং প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র দাসকে দায়ী করেছে। মৃতার বাবা রতন দাস ঘটনার দিন সন্ধ্যায় মধুপুর ফাঁড়ি থানায় ওই 3 অভিযুক্তের নামে লিখিত মামলা দায়ের করে। ঘটনার 96 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার না করায় মঙ্গলবার সকাল 7টায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসীরা। পাশাপাশি এদিন সকালে একই দাবিতে দেবীপুর উপস্বাস্থ্য কেন্দ্রেও তালা ঝুলানো হয়। এই ঘটনাটা হয়েছে এলাকার সবাই এটার উপরে ক্ষুব্ধ, কারণ আমরা আজকে এটা তালা দিছি কেন, যতক্ষণ আমরা সুষ্ঠু বিচার না পাই তার কারণে আমরা তালা দিছি। কারণ আমরা ইনচার্জের কাছে ইনচার্জ থেকে এটা জব চাই, এই বাচ্চাটা কিরে এরকম গার্জেন ছাড়া কিভাবে তারা দিল, গার্জেন ছাড়া কিরে বাচ্চাটা দিল, আজকে বাচ্চারা মারা গেছে তাই তারা না, তাই স্কুলে আইসি আমরা, তারা বেঁকে গেছে সবাই তালা থেকে, তারা আজকে আমরা আওয়ার আগেই তারা স্কুলের শোক দিবস পালন করে আর তারা একদম 7টার আগেই তারা স্কুল তালাতে তারা গেছে। হ্যাঁ, এখন আমরা তারা না পেয়ে স্কুল তালা দেওয়া হয়েছে গার্জেনের বলতে, যতক্ষণ কিন্তু অভিযুক্ত যতক্ষণ গ্রেপ্তার নইব, হ্যাঁ স্কুলে ইনচার্জ প্লাস ওই যে স্কুলে যে 2 জন স্টাফ আসলো তারা যতক্ষণ গ্রেপ্তার নেব ততক্ষণ কিন্তু স্কুল এই তালা থাকবো। উপস্বাস্থ্য কেন্দ্র তালা দেওয়া হয়েছে, তারাও পাওয়া হয়েছে, তারাও কালকে তারা তালা দিয়ে 11টার সময় তারা গিয়েছে। খবর পেয়ে ছুটে আসে বিধায়ক নারায়ণ চৌধুরী, মেডিকেল অফিসার শান্তনু দাস, বিশালগড় থানার ওসি কান্তিলাল বৈদ্য এবং মধুপুর ফাঁড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। দেওয়ার পরে মেয়েটার গায়ে জড়াইছে, তার পরিপ্রেক্ষিতে মেয়ের বাবা হাসপাতালে ভর্তি করছে। তাদের ধারণা মেয়ের বাবা বা আত্মীয় স্বজনের ইনজেকশনের রিয়াকশনেই তার এই ঘটনা ঘটছে। তার জন্য গতকাল সে মারা গেলেন। আমি কাল রাত্রে তার বাড়িতে গেছি, তাদের বক্তব্য হইল ইনজেকশনের রিয়াকশনে সে মেয়েটা মারা গেছে। তার পরিপ্রেক্ষিতে তারা পিএসে একটা কেস করছেন, কেস তার প্রসেস চলছে। আমিও দুঃখ প্রকাশ করছি এই ঘটনা মর্মাহত, তার পরিবার পরিজনের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং মেয়ের বাবা যে পিএসে যে আপিল করছে তার সঠিক তদন্ত চলুক, কেন এই মেয়েটা মারা গেল। দীর্ঘ 4 ঘন্টা তর্ক বিতর্ক এবং আলোচনার পর অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তারের আশ্বাস দিলে অবশেষে বিদ্যালয়ের তালা খুলে দেয় বিক্ষুব্ধ জনতারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
খোয়াইতে রাবার চুরির ঘটনায় খোয়াই থানা বাবদের অসহযোগিতা ও হম্বিতম্বির শিকার রাবার মালিকরা। প্রকৃত দোষীদের আড়াল করতে সক্রিয় খোয়াই পুলিশ। খোয়াই জেলায় এই প্রথমবার খোয়াই প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে খোয়াই রাবার ব্যবসায়ীর অভিযোগ তুললেন খোয়াই থানা বাবদের বিরুদ্ধে চুরি পুলিশে মাসতুতো ভাই। এই প্রবাদ বাক্যটাকে আবারও সত্যি করে দেখালেন খোয়াই থানার গুণোত্তর পুলিশ কর্তাবাবু ও পুলিশ কর্মীরা। প্রেস মিটে রাবার ব্যবসায়ীদের সরাসরি অভিযোগ, পুলিশ দোষীদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে অভিযোগকারীদের দিকে তেড়ে আসে, কারণ ওনারা আগে থেকেই ম্যানেজ হয়ে যান, নয়তো এটা সম্ভব হতো না। রবিবার খোয়াই প্রেস ক্লাবের মিডিয়ার সাহায্য প্রত্যাশা করে রাবার ব্যবসায়ীরা পুলিশের বিরুদ্ধে খুব উগরে দিলেন। রাজ্যে কর্মসংস্থানের অভাব চলাকালীন সময়ে রাবার চাষ এবং রাবার ব্যবসা করে অনেকে খেয়ে বেঁচে আছেন। রাবার শিট তৈরি এবং মজুদ রাখা একটু দুষ্কর ব্যাপার। রাবার গাছের কষ সংগ্রহ করে তার থেকে যে শিট তৈরি হয় তা থেকে উদ্ভট গন্ধ বের হয়। তার জন্য একটু জনবসতিহীন স্থানে এর মজুদ রাখা হয়। আর এই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে একাংশ চোরা কারবারিরা ওইসব রাবার শিট মজুদ ভাণ্ডারে হানা দেয়। জানা যায় শহর এবং গ্রামীণ এলাকার কিছু অসাধু ব্যবসায়ী চোরা কারবারিরা সেই সকল চুরির মালামাল ক্রয় করে, যার একটা অংশ বাংলাদেশে, কিছু অংশ গুয়াহাটিতে পাচার হয়। এই ধরনের একটি ঘটনা ঘটে খোয়াইতে। গত 27 মে 2015 তারিখে খোয়াই ধলাবিল কলোনি রাবার ফ্যাক্টরি থেকে 900 কেজি রাবার শিট চুরি হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য খোয়াইতে। TR01P1737 নম্বরের একটি লরি করে চুরি করা রাবার পাচার হবার সময় মাঝপথে লরি রেখে লরির চালক পালিয়ে যায়। এই লরির মালিক খোয়াইরই। এদিকে রাবার ফ্যাক্টরির মালিক পক্ষ সরাসরি খোয়াই থানার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ওনাকে থানার এসআই ও বড়বাবু শুরু থেকেই এফআইআর এর বদলে ফেলার জন্য চাপ সৃষ্টি করছেন। বলা হচ্ছে 900 কেজি রাবার শিটের বদলে বহু রাবার কথাটি ব্যবহার করার জন্য, কিন্তু রাবার ফ্যাক্টরির মালিক পক্ষ তা মানতে রাজি না হওয়ায় তাদের সাথে বিরূপ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। তাছাড়া অভিযোগকারীরা নিজেদের উদ্যোগে লরিটির পেছন ধাওয়া করে এবং রাবার শিট পাচার কাজে ব্যবহৃত লরিটি আটক করে। এই ক্ষেত্রে খোয়াই থানা বাবুরা প্রতিশ্রুতি দিয়েও লরিটিকে আটক করতে একবারের জন্য আসেনি বলে অভিযোগ রাবার ফ্যাক্টরির মালিক পক্ষ। লরি আটকের পর চালককে পাকড়াও করতেও গড়িমসি শুরু করেন থানাবাবুরা। একসময় চালক নিজে থেকেই ধরা দেয়, কিন্তু রাবার শিট পাচার করার কথা সে অস্বীকার করে। রাবার শিট নয়, বাম্পাই বিট চুরি করেছে বলে লরির চালক পুলিশকে স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু এক্ষেত্রে বাম্পাই বিটের মতো নেশা জাতীয় সামগ্রী পাচার বা চুরি করার দায়ে লরির চালককে গ্রেপ্তার না করে তাকে ছেড়ে দেয় পুলিশ, এমনটাই অভিযোগকারীদের। তাই খোয়াই থানার প্রতি বিন্দুমাত্র ভরসা না পেয়ে রাবার ফ্যাক্টরির মালিক পক্ষ এদিন মিডিয়ার দ্বারস্থ হন। খোয়াই পিএস গেছে, গিয়া ভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন করে ঘটনা দেখছে সত্য, আনছে লিখিয়া আনার পরে তারা কইছে আপনি চোর্স লাগাই দেখেন, আমরা চেষ্টা করবো, এই কথা কই আইছে। তারপরে আমি একটা বিকাল নাগাদ একটা চোর্স আমি পাইছি, একটা গাড়ি সাম্পারাওয়ার গেছে রাবার আনবার জন্য। আমি খবর পাইছি এই মালটা প্রথম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রহস্যজনকভাবে এক চুরিকাণ্ডে সংঘটিত হলো বিশালগড় বাজারে এক ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে। ঘটনাটি ঘটে রবিবার রাতে। চুরি যাওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকা বলে জানা যায়। ঘটনা তদন্ত করছে পুলিশ। রবিবার রাতে রহস্যজনকভাবে বড়সড় চুরির ঘটনা সংঘটিত হল বিশালগড় বাজারের জগৎমাতা ইলেকট্রনিক্স দোকানে। দোকান মালিক শুভঙ্কর দেবনাথ জানিয়েছেন, সোমবার সকালে দোকান খুলে দেখে দোকানের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে এবং দোকানের শেষ অংশে সূর্যালোক পড়ে রয়েছে। বিষয়টি তার সন্দেহ হয় পেছনে গিয়ে দেখে দোকানের অনেক দামি দামি ইলেকট্রনিক্স সামগ্রী নেই, যার মধ্যে রয়েছে 16টি এলইডি, 10টি ভিডিও ক্যামেরা, 3টি ল্যাপটপ এবং অগণিত বৈদ্যুতিক পাখা। খবর পেয়ে ছুটে আসে সিপাহীজলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দে, বিশালগড় থানার পুলিশ এবং সিআইডি কুকুর অবিনাশ। মালিক শুভঙ্কর দেবনাথ জানায়, এই চুরিকাণ্ডে তার 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো দোকানের উপরের টিনের যে হোল করে জিনিসগুলি চুরি হয়েছে বলে মালিক জানিয়েছেন, সেই কটা জায়গা দিয়ে এলইডিগুলো বাহির করা যাবে না বলে পুলিশ সহ অন্যান্য ব্যবসায়ীরা অনুমান করেছে। তাছাড়া পুলিশ কুকুর অবিনাশও ঘটনার কোনো ক্লু পায়নি। অবশেষে ঘটনাটি পুলিশের সন্দেহ হয় দোকানের 3 কর্মচারীকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। সকালে আসি, আবার পরে আমি শাটার মাটার খুললে ঘরে ঢুকে সামনে ফ্রিজটা বের করছি, ঘরে ঢুকছি, ঢুকে সেটা আমি আইসি উপরে আইয়া আমি এই লাইটটা দিয়া সেই দরজাটা খুলছি, খুলতে এই যারা পরিষ্কার লাগিয়ে গিয়ে এটার তো লাইটটা অন্ধ করা লাগবো, এটার পিছনে গিয়ে দিই উঠে 3 গাড়া, এরপরে লাইমা গিয়া ফুটেটা বন্ধ করছি। তো আপনার দোকান থেকে কি জিনিস চুরি হয়েছে? চুরি হয়েছে কি তখন আমি না দেখলে তো বুঝতে পারতাম না, আমার তো সামনে করতে কিছু নাই।
ক্যামেরা স্যামেরা টিভি এলইডি কোনো কিছু নেই। আসে কেমন আপনার দোকানের খবর পেয়ে কে কে আসে? আমার ছেলে আইছে, স্টাফ আইছে, পুলিশ আইছে। পুলিশ আমার থেকে খবর কোন আইছে। আপনার দোকানের নাম? জগৎ মাতা। সবচেয়ে মজার ব্যাপার হলো ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীবাবুরা মানিক দেবনাথের সঙ্গে কয়েক দফা বৈঠক সেরে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনাটি ঘটে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনী এলাকায়। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। সাত সকালে খালি ময়দানে যান দুর্ঘটনা। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল 6টা নাগাদ সোনামুড়া রবীন্দ্র চৌমুহনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় TR01R 1694 নম্বরের একটি মাল বোঝাই গাড়ি সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে আসে দোকানে দোকানে মাল দেওয়ার জন্য। রবীন্দ্র চৌমুহনীতে আসা মাত্রই কালভার্ট ভেঙে গাড়িটি মাল সমেত একদিকে পড়ে যায়, যদিও গাড়িতে ওই মুহূর্তে গাড়ির চালক ছাড়া আর কেউই ছিল না। এই দুর্ঘটনায় গাড়ির বিপুল ক্ষতি হলেও গাড়ির চালক মহাশয় গাড়ি থেকে অক্ষত বেরিয়ে গা ঢাকা দিয়েছে। যেহেতু খুব সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে, তাই অনেকেই তা সচক্ষে দেখে হতবাক হয়ে পড়েছে। গাড়ি চালকের অসাবধানতার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিমত এক প্রত্যক্ষদর্শীর। তিনি বলেন, আমি যখন 6টা বাজে না আর কি, তখন আমি দোকানে আইতাছি এই রবীন্দ্র চৌমুহনীতে, হঠাৎ করে গাড়িটা অস্তে আস্তে আইতাছে একটা কালভার আছে উপরে দিয়া স্ল্যাবটার মধ্যে ধাক্কাটা পড়তে যাচ্ছে, গাড়িটা অস্তে কাটতে মানে কোনো শব্দ টব্দ নাই, অস্তে কাইতে ফিরে গেল। যে আমি দৌড়ে গেলে সামনে গেলাম, ড্রাইভারটা উপর দিয়া বাইরে এলো, এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। সাত সকালে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে এই যান দুর্ঘটনা হওয়াতে হতচকিত হয়ে পড়েছে সকলে, চাঞ্চল্য এলাকা জুড়ে। নীতিশ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপ সেট, তাই লাইফ সুপারহিট। ভয়াবহ জাহাজডুবি চীনের ইয়াংশি কিয়াং নদী